Students, welcome to Haldar E-Academy online platform. আমরা পড়ছি ক্লাস 9 এর ইলিয়াস, যার লেখক হচ্ছেন লিও টলস্টয়। তো আগের দিনে যে ক্লাস, আমাদের এখনো অবধি দুটো ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি এবং আমরা দেখলাম যে ইলিয়াস প্রথমত তার যে প্রাথমিক জীবন ছিল সেই জীবনে অত্যন্ত কষ্ট করেছিল। কষ্ট করার পর সে এবং তার স্ত্রী প্রচণ্ড পরিশ্রম করে, খুব হার্ড ওয়ার্ক করে যেটা বলে, এবং সেটা করে কিন্তু তারা তাদের সম্পত্তি বৃদ্ধি করে। তারপরে দেখতে পায় যে আস্তে আস্তে কিন্তু তার সম্পত্তির ওপর সবার একটা ঈর্ষা হয় এবং ক্রমে ক্রমে তার সঙ্গে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যে ঘটনার ফলে তার যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু ভাগ হতে থাকে। প্রথমত তার যে ছোট ছেলে, সেই ছোট ছেলের সাথে তার বিবাদ হয়, তাকে কিছুটা সম্পত্তি ভাগ করে নিতে হয়। তারপরে তাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসে, দুর্ভিক্ষ আসে, মরক আসে, কোনো গরু, তারপরে ঘোড়া, এগুলো সব চুরি হয়ে যেতে থাকে, কিরবিজদের আক্রমণ, একটার পর একটা এরকম প্রতিকূলতা বাধার সম্মুখীন হতে থাকে এবং তারপরে তার সম্পত্তি কিন্তু প্রায় নিঃশেষিত হয়ে যায়, সর্বহারা হয়ে যায়। সে লাস্টে কিছু জামা কাপড়, কোট, এই সমস্ত কিছু কিন্তু তার হাতে সম্বল বলে থাকে। শেষে কি করবে, তাদের জীবনে এমন একটা দুর্দশা চলে আসবে, এই দুর্দশা দেখে পাড়ার তাদের এক প্রতিবেশী যে কিন্তু তাদের এই দুরবস্থার কথা কোনোভাবেই মেনে নিতে পারবে না। সে তখন মোহাম্মদ শাহ নামে, সে তখন কি করবে না, তাদেরকে বলবে যে ইলিয়াস, তুমি এবং তোমার স্ত্রী তোমরা থাকো, খাও, কাজ করো, এবং তার বিনিময়ে তোমরা স্বেচ্ছায় কাজ করবে, তার বিনিময়ে আমি তোমাদের খাওয়া পড়ার দায়িত্ব নেব। মোহাম্মদ শাহর এই প্রস্তাবটা সে কোনোভাবেই অগ্রাহ্য করলো না। কি করলো সে না, পুরোপুরিভাবে সেটা নিয়ে নিল এবং তার স্ত্রী এবং সে ক্রমশ কাজ করতে শুরু করলো। তারা দিন রাত্রি খাটতে শুরু করলো। ক্রমে ক্রমে তাদের বিভিন্ন রকমের কাজ, গ্রীষ্মকালে এক রকমের কাজ এবং শীতকালে আরেক রকমের কাজ দেওয়া হলো এবং সেইগুলো তারাও যথার্থভাবে কিন্তু নিজেদের দায়িত্বগুলো সম্পন্ন করলো। তার সঙ্গে তার যে স্ত্রী ছিল, ইলিয়াসের যে স্ত্রী শামসেবাগী, তার দায়িত্ব ছিল বিভিন্ন রকমের ঘটিকিদের কাছ থেকে দুধ দোয়ানো, কুমিজ তৈরি করা, কোনো যদি আত্মীয় স্বজন আছে তাদেরকে শরবত, কুমিজ এগুলো দেওয়া। সে কিন্তু তার এই দায়িত্বগুলো ক্রমে কিন্তু পালন করতে থাকলো এবং মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ সে যেমনটা চেয়েছিল, যেরকম বিশ্বস্ত মানুষ চেয়েছিল, সেরকম বিশ্বস্ত মানুষ কিন্তু সে পেল। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা লাভ হলো, কারণ ইলিয়াস এতদিন বিভিন্ন রকমের মানুষকে নিয়ে কিন্তু কাজ করেছে, সেই জন্য সে সবটা কিন্তু খুব ভালো করে বোঝে। তো এখানেও ঠিক তাই হলো, সে তার সমস্ত কাজ গুছিয়ে করে, খুব যত্ন সহকারে করে। এরপর এতটা অবধি আমরা পড়েছিলাম, এর পরের ক্লাস থেকে আজকে আমরা পড়বো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, বলছে একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তো মোহাম্মদ শাহের বাড়িতে একদিন অনেক দূর থেকে কিছু অতিথি এলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। তাদের মধ্যে একজন কে ছিলেন না, মোল্লা নামের একজন ছিলেন। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। মোহাম্মদ শাহ তখন বলল ইলিয়াসকে, যেহেতু অতিথিরা এসছে, অতিথিদের খাবারের জন্য বলল যে একটা ভেড়াকে মেরে দিতে। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। কি করলো, অতিথিরাও চা খেলো, সমস্ত শরবত টরবত এসব খেলো এবং লাস্টে গিয়ে কুমিশে হাত দিল। মেঝেই কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল,
দেখো এরপরে কি হলো না, মেঝের কম্বলের ওপর পাতা কুশন ছিল, যেগুলো আমরা কার্পেট বলি, ওরকম টাইপেরই কুশন হয়। তো কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে, অর্থাৎ মোহাম্মদ শাহর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করছে। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, এবং তাকে যখনই দরজার পাশ দিয়ে দেখা যাচ্ছিল পাশ দিয়ে যাচ্ছে, তখনই তাকে ডাকলো এবং তাকে দেখিয়ে অতিথিদের বলল, বলছে তখন মোহাম্মদ শাহ যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? তাকে দেখে বলছে যে এক্ষুনি দরজার পাশ দিয়ে গেল, ওই বুড়ো মানুষটাকে কি আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন? তখন একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? মানে আমি তো ওকে দেখিনি, আগে আগে কখনো চিনিও না, পরিচিতও নেই, কিন্তু ওর মধ্যে কি এমন কিছু বিশেষত্ব আছে যেটা দেখে মনে হচ্ছে, মানে কি এমন আছে ওর মধ্যে? একটা সাধারণ চাকরকে দেখে যেরকম মনে হয় সেরকম ওর মধ্যে তো বিশেষ কিছু তো আমি বুঝতে পারছি না। বিশেষত্বটা এই যে একসময় সে এই তল্লাটে সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি তখন বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অর্থাৎ ইলিয়াস এই তল্লাটে, এই পড়শিতে, মানে যে পাড়া ছিল বা যে চত্বর ছিল, ওই চত্বরে সব থেকে ধনী ব্যক্তি সে ছিল। এবং তাদেরকে বললো যে আপনারা নিশ্চয়ই নামটা শুনে থাকবেন। ইলিয়াসের নামের মানে নাম যশ এতটাই খ্যাতি ছড়িয়ে পড়েছিল যে দূর দূরান্তের মানুষের কাছেও কিন্তু তার যে প্রভাব প্রতিপত্তি বা তার যে অতিথিদের সেবা করার যে সুনাম, সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই অতিথিটা তখন বললো যে নিশ্চয়ই, না শোনবার জো কি? ছেলে লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। লোকটিকে কখনো চোখে আমরা দেখিনি, কিন্তু তার যা সুনাম, সেই সুনাম কিন্তু বহুদূর অব্দি ছড়িয়েছিল। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। দেখো ভাগ্যের কি পরিহাস যে আজকে তার নাম, তার প্রতিপত্তি এত চারিদিকে ছড়িয়েছিল, কিন্তু আজকে সে আমার কাছে একদম মজুরের মতো থাকে। একদম মজুররা যেরকম কাজ টাজ করে সেরকম কাজ করে, সমস্ত কিছু শ্রমিকের মতো থাকে। আর তার স্ত্রী শামসেমাকে কি করে না, গরু ঘটকিগুলোর কাছ থেকে দুধ দোয়ায়। অতিথি সবিস্ময়ে জিভ কেটে চুপ চুপ শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। তখন বলছে যে অতিথিরা তো শুনে মানে বিস্মিত হলেন, অত্যন্ত অবাক হলেন, এবং তারা কি করে, একটা হায় হায়, একটা কি অবস্থা হয়ে গেল, কোথা থেকে মানে এত ধনী ছিল, যেখানে এত চাকর বাকর কাজ করতো, আজকে সেই তাকেই মনিবের মতো কাজ করে খেতে হচ্ছে। মানে অতিথিরা প্রচন্ড আর কি শোক প্রকাশ করলো এই বিষয়টাই, যে এতটা এইভাবে অধঃপতন হচ্ছে, ভাগ্যের চাকা এভাবে ঘুরে গেছে যে আজ সে রাজা কাল সে ফকির, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। একজন ওপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, অর্থাৎ বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব দুঃখ, খুব বিষণ্ণ, খুব অনুতপ্ত। তারপরে বলছে, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি তখন মোহাম্মদ শাহ বলছে, কি জানি, আমি তো কিছুই বুঝতে পারি না, উনি কি খুব বিষণ্ণ হয়ে থাকে? কারণ কাজ যদি বিষণ্ণ হয়ে থাকে, মন তো অন্যমনস্ক হয়ে থাকবে, কিন্তু কাজও ভালোই করে, চুপচাপ হয়ে থাকে, শান্ত হয়ে থাকে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। অতিথিরা তখন বলল যে লোকটির সঙ্গে কি একটু কথা বলতে পারি? জীবনের সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই। তখন তারা মোহাম্মদ শাহর কাছ থেকে জিজ্ঞেস করেছে, তো ওর কাছে এখন মনিবের কাজ করে, তাই জিজ্ঞেস করলো যে ইলিয়াসের সাথে কি একটু কথা বলা যাবে? তার জীবন সম্পর্কে তার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা যদি ও কিছু বলে। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো।
তোমার বুড়িকেও নিয়ে এসো, সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। তখন গৃহস্বামী তখন ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করে বললেন যে বাবাই এসো, এদিকে এসো। অর্থাৎ বাবাই অর্থাৎ এদেরকে বাবা বা যে কোনো একটা সম্মানীয় ব্যক্তিকে তারা বাবাই বলে ডাকে। তো তখন বাবাই বলে সম্বোধন করে বললো যে একবার এদিকে এসো, তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, তোমার যে স্ত্রী তাকেও সঙ্গে করে নিয়ে এসো, তোমরা আমাদের সাথে একটু কুমিষ খাবে, এসো। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি এবং গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। কি করলো না, সে এলো, ইলিয়াসের মধ্যে কতটা মানে কত নিয়ম নিষ্ঠা এবং ডিসিপ্লিন এবং তার সঙ্গে সঙ্গে ভক্তি পরায়ণতা আছে, সে সঙ্গে সঙ্গে এসেই তাদের সঙ্গে কুমিষ পান করতে যে শুরু করে যাবে তা নয়। এলো, নমস্কার করলো, তার মধ্যে যে সংস্কার, এই সংস্কারটা কিন্তু এখানে প্রস্ফুটিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অতিথিদের জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। তারপরে কিন্তু দরজার পাশে নিজেকে এতটাই করলো যে একটা কোণে গিয়ে সে বসলো। তারপর স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। তাদের যেহেতু পর্দা প্রথা ছিল, স্ত্রীরা সবার সামনে আসতে পারতো না, তাই কর্ত্রী অর্থাৎ মোহাম্মদ শাহের যে স্ত্রী তার পাশে গিয়ে সে পর্দার আড়ালে কিন্তু বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। ইলিয়াসকে কি করলো, এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি এবং গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবন সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? তখন অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, অর্থাৎ তাকে সম্বোধন করে বলল, আমাদেরকে দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে, অর্থাৎ অতীতে কতটা তোমরা সুখী ছিলে, কতটা সমৃদ্ধ ছিলে, সেই কথাটা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? এখন যে তোমাদের যা অবস্থা, অর্থাৎ এতটা কষ্টের মধ্যে আছো, এতটা খাটাখাটনির মধ্যে আছো, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সব চলে গেছে, এই যে দুরবস্থার কথা, এই কথা ভেবে কি তোমার খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস তখন হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমাকে আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এই বিষয়ে তিনি পুরো সত্যি কথা বলতে পারবেন। অর্থাৎ সুখ দুঃখের বিষয়ে আমি যদি আপনাদেরকে কিছু বলি সেটা আপনারা বিশ্বাস করবেন না। অর্থাৎ আমি কতটা সুখে ছিলাম, কতটা দুঃখে ছিলাম সেটা আমি জানি না, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেটা হয়তো আপনাদের নাও বিশ্বাস হতে পারে, কিন্তু আপনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আমার স্ত্রী তো মেয়ে মানুষ, তার মুখে যা মনেও তাই, মনে যা মুখেও তাই, অর্থাৎ যা ভেতরে আছে সেটাই সে বলবে। তাই বরং এই প্রশ্নটা আপনি আমার স্ত্রীকে করুন, শামসীমাকে করুন, সে এই কথাটা বলতে পারবে। সে পুরো প্রশ্নের উত্তরটাই কিন্তু শামসীবাগীর উদ্দেশ্যে ছুড়ে দিল। তখন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। অর্থাৎ আগে যে এতটা সুখে ছিলে, এখন যে এতটা দুঃখে আছো, সেই সম্পর্কে তোমার কি মনে আসছে, মানে তোমার মনের ভিতরে এখন কি চলছে তোমাদের, সেই সম্পর্কে একটু আমাদেরকে বলো। পর্দার আড়াল থেকে শামসী মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিচ্ছু নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অর্থাৎ এমন একটা দামি কথা বললো যে আমরা এতদিন এত সুখ স্বাচ্ছন্দ্যে ছিলাম, এত ধন সম্পত্তি ছিল, সবকিছু ছিল, কিন্তু আমি আর তোমার এই বুড়ো, মানে তার স্বামীকে উদ্দেশ্য করে বলছে, 50 বছর ধরে একসঙ্গে থাকার পরেও আমরা কিন্তু কোনো রকমের সুখ পাইনি। টাকা হয়তো ছিল, কিন্তু মানে যে পারিবারিক শান্তি বা সুখ, সেইগুলো কিন্তু কিচ্ছুই ছিল না। সুখকে আমরা খুঁজে গেছি শুধু, কিন্তু সুখ কোথাও পাইনি। আর আজ এখানে দ্বিতীয় বছর, অর্থাৎ তারা যে 2 বছর এখানে আছে, সেই 2 বছর ধরে থাকার পরেও আমাদের
কিচ্ছু নেই, আজকে কোনো টাকা পয়সা কোনো কিছু নেই। যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, ভাড়াটেদের মতো আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। এই লাইনটা ধরে প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে 50 বছর ধরে সুখ খুঁজেছি, 50 বছর ধরে সুখ খুঁজে আমরা এতদিনে পেয়েছি। তো 50 বছর ধরে আমরা সুখ খুঁজে গেছি, কিন্তু আমরা কিছুই পাইনি। এই যে এতটা এই লাইনটা ধরে একত্রে বাস করছে, সুখ খুঁজে কিন্তু পাইনি, এই পুরো কোটেশনটা তুলে দেয় এবং তার সঙ্গে সঙ্গে বলে এই সুখের পরিচয় দাও। তখন তোমাদেরকে বলতে হবে যে যে ইলিয়াস এবং তার স্ত্রী 50 বছর ধরে তারা এত সুখ স্বাচ্ছন্দ্যে ছিল। অতীত জীবনে তাদের যে সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে তাদের জীবন সম্পর্কে ইলিয়াস এবং তার দম্পতির উপলব্ধি করা কথা অতিথিরা যখন জানতে চায়, তখন তারা এই কথাটি বলে এবং ইলিয়াসের স্ত্রী উদ্দেশ্য করে বলেন যে 50 বছর দাম্পত্যের জীবনে প্রচুর ধন সম্পদ থাকার পরেও তাদের কোনো শান্তি ছিল না, কোনো সুখ ছিল না। তাদের একটার পর একটা সমস্যা এসছে, সমস্যাটা কাটাতে কাটাতে তারা কিন্তু বছর পার করে দিয়েছে, কিন্তু তাদের প্রকৃত সুখ অর্থাৎ একে অপরের দুঃখ ভাগ করে নেওয়া, একে অপরের সঙ্গী হওয়ার, এই সমস্ত কিছুই কিন্তু তারা পায়নি। তো তাই এই সমস্ত কিছুই কিন্তু তারা এখানে তোমাদেরকে বলতে হবে। এবং তারপরে যখন এখনকার জীবনে তাদের সবকিছু হারিয়ে গেছে, শুধুমাত্র ভাড়াটে মজুরের মতো তারা থাকছে, তখন কিন্তু তাদের আর কোনো কিছু হারানোরও ভয় নেই এবং একসঙ্গে সময় কাটাতে পারছে, তার সঙ্গে সঙ্গে পুরোপুরি কথা বলতে পারছে। এই সমস্ত যে বিষয়গুলো, অর্থাৎ জীবনে সুখে থাকার জন্য আমাদের এমন একটা সঙ্গীরই বলো বা এমন একটা জিনিসের দরকার যেখানে আমাদের শান্তিটা বিরাজ করে। অর্থাৎ বড় বড় এই গল্পটার মধ্যে এটাই বোঝাতে চেয়েছে যে বড় বড় জিনিস বা ধন সম্পত্তি, প্রচুর লাক্সারিয়াস লাইফ কিন্তু আমাদের জীবনে সুখ আনতে পারে না। প্রকৃত সুখ তারাই পায় যখন তারা একে অপরের সঙ্গী হয়, মানুষ মানুষের পাশে থাকে, একে অপরকে সাহায্য করে, কথাবার্তার মধ্যে দিয়ে, কথা সেবার মধ্যে দিয়ে, সমস্ত কিছুতেই কিন্তু সুখ লুকিয়ে থাকে। ছোট ছোট জিনিসে সুখ থাকে, শান্তি থাকে, বড় বড় জিনিস বা লাক্সারিয়াস জিনিসে কিন্তু সুখ থাকে না। তারপরে বলছে যে অতিথিরা বিস্মিত। এই লাইনটা ধরেও প্রশ্ন আসে যে অতিথিরা বিস্মিত, অর্থাৎ অবাক হয়ে গেলেন। গৃহস্বামীও বিস্মিত, সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দু হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। অর্থাৎ দুটো হাত তার ভেঙে গেছে এবং সেই স্বামীর দিকে চেয়ে আছে এবং স্বামীও কিন্তু হাসছে। এখান থেকে প্রশ্ন আসে যে অতিথিরা বিস্মিত হলেন কেন? তখন বলতে হবে যে ইলিয়াস গল্পে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন অতিথিরা। মোহাম্মদ শাহের বাড়িতে আগত অতিথিরা। এর প্রত্যুত্তরে ইলিয়াসের স্ত্রী শামসেমাগি জানান যে 50 বছরের দাম্পত্য জীবনে প্রচুর ধনসম্পত্তি থাকার পরও তাদের সমস্যার কোনো অন্ত ছিল না। এত বিপুল ধনরাশি তাদের সুখ আনতে পারেনি, কিন্তু শেষ বয়সে সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের মতো থেকেও তাদের কোনো দুশ্চিন্তা নেই, বরং প্রকৃত সুখের সন্ধান পেয়ে তারা তাদের সুখে আছে। এই সুখের কথাই কিন্তু তারা অতিথিদের জানিয়েছেন। এরপরে বুড়ি আবার বলল যে আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর আমরা কিছুই চাই না। কিন্তু এখন এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? অর্থাৎ তারাও অবাক হচ্ছে, এতটা সুখী আছে কেন, কিসের জন্য তোমাদের সুখ? এখন এই অবস্থায় সুখে থাকার কথা কি? অর্ধ শতাব্দী মানে প্রায় 50 বছর, অর্ধ শতাব্দী, শতাব্দী মানে 100 বছর এবং অর্ধ শতাব্দী মানে 50 বছর। 50 বছর ধরে আমরা সুখ খুঁজে গেছি, কিন্তু সুখ পাইনি, কিন্তু এখন এই বয়সে এসে যখন আমরা ভাড়াটে মজুরের মতো আছি, তখন কিন্তু অত্যন্ত সুখে আছি। এবং তাদের এই সুখের কথা শুনে কিন্তু অতিথিরা বিস্মিত হয়ে গেছেন এবং তারা জানতে চেয়েছেন যে তারা সুখে যে আছেন, এই সুখে আছেন, এটা কি, কেন আছেন, মানে কিসে, কোন দিক থেকে বিচার করে তারা সুখে আছেন বলে মনে করছেন?
তখন বলছি যখন ধনী ছিলাম বুড়োর আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হতো, তারা যেন কম খেটে বেশি খেতেই ব্যস্ত। কম খেটে মানে বেশি খেত এবং কম খাটতো। তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেটাও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই সব নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমানোর উপায় নেই, মনে দুশ্চিন্তা। ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাতে ঘুম ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথায় চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এইভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে অন্য এক পাপের দিকে দিন কাটাতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি। অর্থাৎ তাদের যে জীবন কেটেছে সেই জীবন ইতিহাসের কথাই কিন্তু তারা অতিথিদের বলেছে যে কিভাবে তাদের দিন যেত। অর্থাৎ এতটাই হেক্টিক লাইফ ছিল, প্রত্যেকটা মানে এতটা ধনী হলে কি হয়, প্রত্যেকটাতেই দুশ্চিন্তা থাকে, যদি আমার এটা হারিয়ে যায়, যদি খেয়ে নেয়। অর্থাৎ এইভাবে সর্বহারা হয়ে যাবে সেটা তো কখনো তারা কল্পনাও করেনি। সুতরাং একটু সম্পত্তি বাঁচাতে বা একটু কাজের ক্ষেত্রে নজর তাদেরকে রাখতেই হতো, এবং এই নজরে রাখার জন্য তাদের সবসময় মনের মধ্যে কোনো না কোনো দুশ্চিন্তা থাকতো। তার উপর তারা নিজেরা কখনো একসাথে ভালো করে কথাও বলতো না, ঈশ্বরের কথা চিন্তা করতো না, শুধু ঝগড়া করতো। এই সমস্ত পাপ কাজগুলির সঙ্গে তারা কিন্তু নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল। ফলে কি হয়েছে, এই দুশ্চিন্তা কিন্তু তাদেরকে ঘুমোতেও দিত না, তাদের জীবনে শান্তিও আনতে দিত না। এই পুরো ঘটনাটা শুনেই আমরা বুঝতে পারছি তাদের জীবনে কোনো মানে টাকা পয়সার সুখ হয়তো আছে, কিন্তু কোনো শান্তি বিরাজমান ছিল না। এই কারণেই তারা সুখী কোনোদিনও থাকতে পারেনি। দিয়ে সবাই বলছে আর এখন? তখন বলছে আর এখন? এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি। ঝগড়াও কিছুই নেই, দুশ্চিন্তাও কিছুই নেই। আমাদের একমাত্র প্রভুর কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি। এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকেও বিশেষভাবে প্রশ্ন আসে যে 50 বছর ধরে সুখ খুঁজেছে, কিন্তু সুখ খুঁজে এতদিনে পেয়েছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন সুখের কথা বলা হয়েছে। তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে যে এখন তারা ভাড়াটে মজুরের মতো থেকে দুজনের না আছে ঝগড়া, না আছে দুশ্চিন্তা, তারা শুধু প্রভুর কাজ, প্রভুকে সেবা করাই তাদের মূল উদ্দেশ্য। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, অর্থাৎ প্রভু তো তাদের কোনো চাপ দেয় না। তো মোহাম্মদ শাহ তাদেরকে কোনোদিনই বলেনি যে তোমরা এতটা করবে, ওটা তো করবে। তারা নিজেরাই যতটুকুনি তাদের ভালো লাগে ততটুকুনি কিন্তু কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে কি করে যে তাদের তাতে লাভই হয়, লোকসান তো হয় না। তার সঙ্গে সঙ্গে খাবারও পায়, কুমিশও পায়। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট, জ্বালানি সবকিছু আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার সময় আছে। নিজেদের কথা ভাববার, ঈশ্বরের কথা ভাববার সময় আছে। তাদের মধ্যে মানে যে একটা ভালোবাসা, প্রীতি, সেই কথাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। তাদের জীবনে যে আসল সুখ, জীবনের উদ্দেশ্যই হচ্ছে আমাদের যাতে সমস্ত প্রতিকূলতার আড়ালেও আমাদের একটা পরম শান্তি, যে শান্তি আমরা প্রত্যেকটা কাজ করে পাবো, সেই শান্তি কিন্তু সব ক্ষেত্রে আসে না। তো তারা সেই ঐশ্বরিক শান্তি কিন্তু এখানে পেয়েছেন বলেই তাদের এই সুখের জীবনটা আগের 50 বছরের জীবনের থেকে অনেক দামি হয়ে উঠেছে। অতিথিরা হেসে উঠলো। এখান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে, অতিথিরা হেসে উঠলো, খুবই ইম্পর্টেন্ট।
কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল? অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল? এটা 5 নম্বর প্রশ্ন আসে। তখন তোমাদেরকে বলতে হবে এই গল্পে ইলিয়াসের স্ত্রী শামসেমাগের কথা শুনে অতিথিরা হেসে ওঠে। ইলিয়াসের স্ত্রী বলেন, দীর্ঘ 50 বছর সম্পদশালী জীবনে সুখের সন্ধান করেও সুখ তারা খুঁজে পায়নি। তাদের জীবন একান্তে কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার কোনো অবকাশই ছিল না। সব সময় ভাবনা হতো অতিথিদের নিয়ে যদি কেউ আতিথেয়তা নিয়ে যদি কেউ নিন্দে করে, ভাড়াটে মজুরের কাজ ঠিকঠাক করছে কিনা। কিন্তু শেষ বয়সে ভাড়াটে মজুর হিসেবে কাজ করার সময় তারা জীবনে প্রকৃত সত্যকে খুঁজে পেয়েছে। মনের সুখে স্বামী স্ত্রী দুঃখ সুখের কথা আলোচনা করতে পারে, মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। অতিথিরা তার এই কথা শুনে অত্যন্ত বিস্মিত হয়ে হেসে ফেললেন। অতিথিদের হাসি শুনে ইলিয়াস বলে, এই কথাগুলি কৌতুক বা পরিহাসের নয়। তারা সম্পত্তির মোহে অন্ধ ছিল বলেই নিঃস্ব হয়ে দুঃখ করেছিল। সম্পত্তির লোভে মত্ত থাকায় কোনোদিনই প্রকৃত সুখকে উপভোগ করেনি। কিন্তু সর্বহারা হয়ে যাওয়ার পর ঈশ্বর তাদের প্রকৃত জীবনের সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। জীবন থেকে পাওয়া এই শিক্ষা ইলিয়াস সকলের কল্যাণের জন্য তুলে ধরেছে। এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তারপরে বলছে, ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটা মানুষের জীবন। আমার স্ত্রী এবং আমি অবশ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য না, আপনাদের কল্যাণের জন্য। এই লাইনটা ধরে কোশ্চেন আসে যে কথাটা আপনাদেরকে বললাম সেটা ফুর্তির জন্যই নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লারা বললেন, এটা খুব জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। অর্থাৎ ইলিয়াস যে এতদিন জীবনের যে আসল দর্শন, সেই দর্শনটা কিন্তু খুঁজে পায়নি। জীবনের আসল সত্য, আসল শান্তি, আসল সুখ কি, সে কিন্তু এই জীবনে এসে সেটা উপলব্ধি করেছে। আর তোমাদের এই যে বললাম এই লাইনটা ধরে প্রশ্ন আসে, এখানে কিন্তু বলে যে আর সে কথা যে আমরা আপনাদের ফুর্তির জন্য বললাম তা ফুর্তির জন্য না, আপনাদের কল্যাণের জন্য। তখন কোটেশনের মধ্যে দিয়ে বলে, বক্তা কখন এই কথা বলেছেন আর এই কথা বলার কারণ কি। তখন এটা 5 নম্বর প্রশ্ন আসে, ভাগ করে 1+2+2। তখন তোমাদেরকে বলতে হবে, ইলিয়াস গল্প থেকে নেওয়া প্রশ্নোত্তরিত মন্তব্যটি করেছে ইলিয়াস নিজে। এক সময় সমৃদ্ধ ধনী থেকে নিঃস্ব হয়ে যাওয়া ইলিয়াস মোহাম্মদ শাহর বাড়িতে স্ত্রীকে নিয়ে কাজ করার সময় প্রকৃত সুখের সন্ধান খুঁজে পেয়েছে। এর আগে তাদের প্রচুর সম্পত্তি থাকলেও তাদের দুশ্চিন্তার কোনো অন্ত ছিল না। এই অবস্থা থেকে মুক্ত হয়ে সে যে আনন্দে সুখে আছে তা বোঝাতে গিয়ে মোহাম্মদ শাহর বাড়িতে অতিথিদের উদ্দেশ্যে ইলিয়াস আলোচ্য মন্তব্যটি করেছেন। ইলিয়াসের স্ত্রী শামসেমাগি জানিয়েছেন, তাদের আগের ধনীর যে জীবন ছিল সেটা এবং বরং বর্তমানে যে নিঃস্ব হয়ে যাওয়া জীবনই প্রকৃত সুখী জীবন। ধনীর জীবনের থেকে প্রকৃত যে জীবন, এখনকার বর্তমানের জীবন, সেটাই আসলে প্রকৃত সুখ। এইসব অযৌক্তিক এবং বোকামিসুলভ কথা শুনে অতিথিরা হেসে ওঠে। মানুষের কাছে প্রকৃত সুখের ধারণা অর্থ, সম্পত্তি, খ্যাতি, কিন্তু নিঃস্ব হয়ে যাওয়া মানুষের কাছে সর্বহারা জীবন সুখী। এটা তাদের কাছে একটা রসিকতার মতো। ইলিয়াস তাদেরকে বোঝান, মানুষের সমস্ত জীবন অর্থের পেছনে ছুটেই সুখের আশায়। অর্থাৎ মানুষ শুধু অর্থের পেছনেই ছুটে, যে আজকে আমি 10,000 টাকা ইনকাম করছি, কালকে 20,000 করলে হয়তো অনেক বেশি আমরা ভালো থাকতে পারবো, সুখী থাকতে পারবো। তারপর 20,000 কাছে এলে ভাবে যে 50,000, 50,000 কাছে এলে ভাবে 1,00,000। এইভাবে মানুষ কিন্তু অর্থের পেছনে ছোটে শুধুমাত্র সুখ খোঁজার জন্য। সে ভাবে যে হয়তো এটার থেকে এটা হলে হয়তো সে বেটার থাকবে, কিন্তু আসলে তা নয়। জীবনের ফিলোসফিটা এমন যে যত বেশি অর্থের পেছনে ছোটা যাবে মানুষ কিন্তু তত বেশি আরো অশান্তি থাকবে। তার মধ্যে থেকেই তোমাকে প্রকৃত সুখ যেখানে আসে সেটা কিন্তু বার করে নিতে হবে। আসলে তাই বলছে যে আসল সুখ থাকে ত্যাগে, ভোগে নয়।
ঈশ্বর তাদের কাছে যে সত্যটাকে উন্মুক্ত করেছেন তা সমস্ত মানব জাতির জন্যই প্রয়োজনীয়। মানুষ যত আকাঙ্ক্ষা ত্যাগ করবে ততই তাদের মঙ্গল। জীবনের এই নিগূঢ় সত্যটাই ইলিয়াস তুলে ধরেছে। তো দেখো, এটা তর্জমা রচনা করেছেন হচ্ছে মনীন্দ্র দত্ত। আশা করছি তোমাদের এটা ইলিয়াস গল্পটা খুব ভালো লেগেছে। এর পরের গল্পটা নিয়ে, পরের অধ্যায় নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো।